কি দরকার, থাকুক আর একটু। তুই বরং ধরে রাখ আমায় পিচ্চি, নয়তো কামড়ে দেবে ও তোকে। সপ্তদশীর অবুঝ মন ভয়ে ডরে কুঁচকে নিয়েছে চোখ মুখ। কম্পিত হাত দুটো ভরসার ক্ষীণতম আভাস পেয়ে তৎক্ষণাৎ খামচে ধরেছে রুডমানবের রুক্ষ বাহু। কুকুরের ভয় থেকে বাঁচার আকুতি জানিয়ে ফের কাপা কণ্ঠে আওড়াল, দেখুন বিস্ট। সহসা অধর কোণে দাঁত চাপলেন মাফিয়া বিস্ট। সরল মানবীর ভয়ার্ত বাক্যটুকু পূর্ণ হবার ফুসরত না দিয়ে তড়িৎ শরীর ঘুরিয়ে দাঁড়ালেন মেয়েটার অভিমুখে। এহেন হুটহাট কাণ্ডে হকচকায় মাহি। ঘাড়ের মাংসলপেশি কয়েক কুঁচকে ঘাড় উঁচিয়ে তাকালো সুদর্শনের মুখ পানে। লোকটা কেমন ঠোঁট কামড়ে তাকিয়ে আছে, চোখে মুখে এক অদ্ভুত দুষ্টুমির প্রলেপ। দম্ভের ভারে শটান হয়ে থাকা ঘাড়টা সামান্য ঝুঁকে এসেছে তার। বাদামি চোখ দুটোর গভীর দৃষ্টি মেয়েটাতে নিবদ্ধ, যে দৃষ্টিতে চোখ আটকাতেই নিশ্চল হলো মাহি। কণ্ঠে নামল অসারতা। এরই মধ্যে কর্ণকুহরে কেবল ভেসে এলো সুদর্শনের দুষ্টুমির প্রলেপ ছড়ানো শ্লেষাত্মক কণ্ঠ, ওহ নটিগাল, তুই সেধে সেধে দেখাতে চাইলে আমি থোড়াই না করব, তবে দেখাবি যেহেতু। থামল মুগ্ধ। ঠোঁট কামড়ে রেখে দৃষ্টি জোড়ায় তীক্ষ্ণতা নামিয়ে একবার আপাদমস্তক পরখ করল বোকা মানবীকে। মুহূর্তেই ভ্রুজোড়া কুঞ্চিত হলো মাহির। মুখাবয়ে নামল খানিক অস্বস্তির ছাপ। তা দেখে বেয়াদব সুপুরুষ কেমন বাঁকা হেসে এগিয়ে এলেন এক কদম। মেয়েটাকে আরেকটু নাস্তানাবুদ করবার সুকৌশল প্রয়াসে মত্ত থেকে হাসকি স্বরে শুধালেন, ঘরে গিয়ে একদম পারফেক্টলি অ্যান্ড ওপেনলি দেখাস কেমন? আমি না হয় সোডা উইথ পপকর্ন খেতে খেতে দেখব। হতবম্ব মাহি বোকার ন্যায় তাকিয়ে আছে কেবল, মস্তিষ্ক খানিক নড়বড়ে তার। মিনিট খানেক লাগলো বোধহয় সম্পূর্ণ বাক্যটুকুর অর্থ বুঝতে। তবে যেই না সবটা বোধগম্য হলো মানবীর, অমনি চোখজোড়া কেমন বিস্ফোরিত রূপ ধরল তার। সর্বাঙ্গ ঝাঁকিয়ে উঠল আপনা আপনি। মুখাবয়ে একাকার সম বিরক্তির ঝাঁজ টেনে তেতো কণ্ঠে পরপরই শুধালো, মুখ সামলে কথা বলুন বেহায়া লোক, আপনার ভাও। বোকা সপ্তদশী সে কি রাগ। ঝাঝানো বাক্যটুকু জিভ খসানোর পূর্বেই বলিষ্ঠ মানবের পেছন থেকে ধেয়ে এলো কুকুরের বাজখাই গর্জন। অমনি ভয়ে তটস্থ মাহি। আকাশ সম রাগ গোস্বা ভুলে তখনই এগিয়ে এসে দুই হাতে খামচে ধরল মুগ্ধর ওভারকোটের একাংশ। বেভুলার ন্যায় চোখ কুঁচকে বলে ওঠে, ইয়া আল্লাহ, সরছেও না কুকুরটা। বিস্ট, আপনার সমস্যাটা কি? কুকুরটাকে সামনে থেকে তাড়াচ্ছেন না কেন? অলক্ষ্যে গালের ভাঁজে জিভ ঠেলে হাসছে মুগ্ধ। ভাবলেশহীন ভঙ্গিতে দুই হাত গুজেছে প্যান্টের পকেটে। কিয়ৎক্ষণ মৌন থেকে আচানক কূটকৌশলী কায়দায় আওড়ায়, জানিস সিগনোরা, এই কুকুরটা যাদের একবার কামড়ে দেয় তাদের কিন্তু মৃত্যু নিশ্চিত। ভয় বাড়ল বোকা মানবীর। কাদো কাদো হলো ক্ষুদ্র মুখখানা। তড়িঘড়ি করে ফের সিটিয়ে গেল মুগ্ধর রুক্ষ বক্ষভাজের সনে। তুলতুলে নরম হাত দুটো দিয়ে এক প্রকার খামচে ধরল রুডমানবের বলিষ্ঠ পিঠ। ভয় বিজড়িত নিষ্পাপ কণ্ঠে শুধালো, আর ভয় দেখাবেন না বিস্ট, আমায় প্লিজ ঘরে দিয়ে আসুন। সুযোগ সন্ধানী মুগ্ধ। হাতের কাছে অত ভালো একটা সুযোগ পেয়ে থোড়াই হাতছাড়া করবে। সে তৎক্ষণাৎ নিজের বলিষ্ঠ হাতে রুষ্ট চাপায় আঁকড়ে ধরল রমণীর মেদহীন বাঁকানো কোমর। অতপর এক সুবিশাল হ্যাচকা টানে তুলোর সদৃশ্য সপ্তদশীর ক্ষুদ্র বদনখানি উঁচিয়ে তুলল রুডমানব। মুহূর্তেই পা দুটো দোদুল্যমান হলো মাহির। ভরকানোর পূর্বেই কর্ণকুহরে পৌঁছালো মুগ্ধর নিরুত্তেজ কণ্ঠ, গালটা কেমন চুলকাচ্ছে আমার, একটু চুলকে দে তো। নাক কুচকায় মাহি, তাকায় বিরক্তির দৃষ্টে।
মুগ্ধের কথা মতো চুলকে দেওয়া তো দূর, উল্টো ঝাঁঝিয়ে বলল, এমন একটা সিরিয়াস মোমেন্টে অত চুলকানি আসে কোত্থেকে আপনার? নিজের হাত নেই? আমাকে কেন বলছেন চুলকে দিতে? যত সব খাজের রোগী কোথাকার। তৎক্ষণাৎ জোয়াল শক্ত হলো বদ্রাগী মানবের। দৃষ্টে নামল চিরচেনা আগুন। মেয়েটার কোমর বরাবর চেপে রাখা হাতের জোর বাড়ালো তখনই। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো উল্টো। সম্মুখী হিংস্র কুকুরটা লালা ফেলছে অনবরত। মাহির দেখা পাওয়া মাত্রই সে কেমন লাফিয়ে উঠল আনন্দে। সহসা গলা উঁচিয়ে ডাকল ফের, ভাউ। ভয়ে কুপোকাত মাহি। তৎক্ষণাৎ দুই হাতে জড়িয়ে ধরল মুগ্ধর বলিষ্ঠ ঘাড়। কাঁপতে কাঁপতে শুকনো ঢোক গিলে আওড়ালো, এই না না, চুলকে দিচ্ছি, এক্ষুনি চুলকে দিচ্ছি। কোথায় চুলকে দিব বলুন? কার্যসিদ্ধিতে বাঁকা হাসল মুগ্ধ। আলগোছে ঘাড় নামিয়ে আনলো মেয়েটার কানের কাছে। রয়ে শয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপাতত গালে, পরে না হয় সময় করে অন্য কোথাও। উপায়হীন মাহি। একাকার সম অনিচ্ছা থাকা সত্ত্বেও ধীরলয়ে মুখ সরিয়ে আনলো মুগ্ধর কাঁধ হতে। কাপা কাপা ডান হাতটা কোনো রকমে এগোলো সুদর্শনের ক্লিনশেভ ফর্সা গাল বরাবর। অমনি মেয়েটার নরম তুলতুলে কবজি সন্ধি আঁকড়ে ধরে বাদশাধে মুগ্ধ। এহেন অতর্কিত কাণ্ডে স্থির মানবী। একজোড়া শীতল চাহনি পর মুহূর্তেই তাক করল মুগ্ধর পানে। দেখল রুড মানব কেমন ঠোঁট পিষে রেখেছে। চোখ দুটোর চাহনিতে স্পষ্ট দুষ্টুমির ভাব। সহসা ফাঁপা ঢোক গিলল সপ্তদশী। দৃষ্টিজোড়া কুণ্ঠায় নুয়ে পড়তে চাইলেই মুগ্ধ এক প্রকার দুষ্টু কণ্ঠে বলে ওঠে, হাত নয় পিচ্চি, ইউ শুড ইউজ ইউর লিপস। মুহূর্তেই মাথার তালুতে বাজ পড়ল মাহির। দৃষ্টে ছড়ালো বিস্ময়। তড়িৎ বেগে দুই ধারে মাথা নাড়িয়ে দাঁত খিচে আওড়ালো, আপনি তো ডাকাতের চেয়েও খারাপ দেখছি। এমন প্রকাশ্যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে চুমো আদায় করতে চাচ্ছেন অসভ্য লোক। ছাড়ুন আমায়। কুকুর কামড়ালে কামড়াবে, মরলে মরব, তবুও স্বেচ্ছায় আপনাকে চুমু দেব না। সপ্তদশীর কণ্ঠে উপচে পড়া রাগ, তবুও সেসবে ভ্রুক্ষেপহীন মুগ্ধ। হাতের শক্ত বাঁধনে রমণীর নড়চড় বাড়তেই মেজাজ খিসল তার। বিরক্ত কণ্ঠে খানিক ধমকে বলল, এত নাটক করছিস কেন বেয়াদব? ঠোঁট দিয়ে সামান্য চুলকে দিতে বলেছি, কোনো হাঙ্কি পাঙ্কি করতে নয়। শুনল না মাহি। দুই হাতে বলিষ্ঠের রুক্ষ বক্ষভাস ঠেলতে ঠেলতে আওড়ালো, এক্ষুনি নামা নামায়, অসভ্য বেয়াদব একটা। খুব বেশিক্ষণ আলগা খোলসে থাকবার রেকর্ড নেই মাফিয়া বিস্টের। মেজাজ খিচে অতি দ্রুত। একবার মেজাজ খিচে গেলে লাগামহীন হয় মুখের ভাষা। শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হয় আগুন, ঠিক যেমনটা এখন হচ্ছে। বদ্রাগী উচ্ছে রুডমানব তার শক্ত হাতে রুষ্ট থাবায় তখনই আঁকড়ে ধরে মাহির নরম চোয়ালের হাড়। ক্ষুব্ধ কণ্ঠে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, ইউ বিচ, হাউ ডেয়ার টু সে নো টু মি। ভুলে যাস না আমি কে, আর তোর এই ঘাড়তারামির জন্য এই মুহূর্তে তোর সঙ্গে ঠিক কী কী করতে পারি। শান্তভাবে কথা বলছি বিধায় গায়ে লাগে না, তাই না? আরেকবার শুধু না বলে দেখ, একদম গায়ে আগুন ধরিয়ে দেব মনস্টার্স বান্দি। দে চুমু। ফুপিয়ে ওঠে মাহি। নাকের পাটা ফুলে সে কি সৌন্দর্য বেড়েছে মেয়েটার। ছলছল করছে চোখ দুটো। বদ্রাগী পুরুষ এক ঝটকা মেরে চোয়াল ছাড়ল বোকা মানবীর। অতপর নিজের চোয়ালের পেশি টান টান করে নিয়ে গালটা এগিয়ে দিল মেয়েটার মুখের কাছে। ভরাট কণ্ঠে হুকুম ছুড়ল, ডু ইট ফাস্ট ঘাড়তারার ঘরে ঘাড়তারা। নাক টানছে মাহি। কোনরূপ উপায়ন্তর না পেয়ে ধীরলয়ে এগোয় মুখ।
গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অধর যুগল কোনো রকমে যাচ্ছে তাই ভাবে সুদর্শনের গালে ছুঁয়ে দিয়ে মুখ সরিয়ে নিল ফের। তার এরূপ কাণ্ডে শান্ত হবার বদলে বড্ড বিরক্ত হলো মুগ্ধ। তড়িৎ কপাল গুছিয়ে তাকালো মেয়েটার পানে, দাঁত কিরমির করতে করতে শুধালো, তোকে আমি খাবার দিই না মনস্টারের বান্দি? কি দিলি তুই? হোয়াই কুডেন্ট আই ফিল ইউ? ঠিকমতো দে চাশমিশ, নয়তো আমি দিয়ে দেখিয়ে দিব কিভাবে দিতে হয়। পরবর্তীতে গাল গালের জায়গায় না থাকলে আমায় কোনো দোষ দিতে পারবি না বলে দিলাম। অতিষ্ঠ মাহি নাক ফুলিয়ে দাঁতে দাঁত চাপছে বারংবার। ফের সময় নিয়ে মুখটা এগিয়ে আনলো মুগ্ধর গালের কাছে। পূর্বের তুলনায় খানিকটা জোর দেখিয়ে শব্দ করে খেলো একখানা চুমু। তাতেও বোধহয় মন ভরল না রুড মানবের। কেমন দাঁত খিচে ধমকে বলল, পুট প্রেশার মনস্টার বান্দি। এই পর্যায়ে রাগে হিতাহিত জ্ঞানশূন্য মাহি কটমট করতে করতে আচানক অধরের বদলে মুগ্ধর ফর্সা মসৃণ গালের ত্বকে ছোঁয়ালো নিজের ধারালো দাঁত। তুমুল শক্তির অভিঘাতে কামড়ে ধরে রাখল বেশ কিছুক্ষণ। এদিকে মেয়েটার এরূপ অতর্কিত আক্রমণে মোটেও বিচলিত হয়নি রুড মানব। উল্টো মাত্রাতিরিক্ত ব্যথার উপশমে নিজের নির্মাংসের অধর কামড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কেমন। মাহি সরাচ্ছে না দাঁত, কামড়ে রেখেছে তো রেখেছেই। সময় পেরুলো মিনিট পাঁচেক। এতক্ষণে যুবকের গালের ত্বক হতে দাঁত সরালো মাহি। ধীরলয়ে নজর ঠেকালো গালটায়। অমনি দেখতে পেল রুড মানবের ফর্সা গালে পরপর বেশ কয়েকটা ধারালো দাঁতের গভীর ক্ষত বসেছে। একপাশের ক্ষত বেয়ে অনায়াসে গড়াচ্ছে লৌহ। মুহূর্তেই সরল মানবীর অন্তর ভারী হলো। দৃষ্টে নামল অপরাধবোধ। তন্মধ্যে ঘাড় বাঁকায় মুগ্ধ। ক্ষীণ দৃষ্টিতে তাকায় অপরাধবোধে ভুগতে থাকা মেয়েটার পানে। মাহি ঘাড় ঝোঁকায়। এই বুঝি লোকটা দেবে এক ধমক। অন্তঃকোণে এহেন আশঙ্কা জাগ্রত হবার পর মুহূর্তেই তাকে অবাক করে দিয়ে বাঁকা হাসে মুগ্ধ। আলগোছে ডান হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে এনে ঠেকায় মাহির ওষ্ঠপুটের নিচে। সেথায় লেগে আছে এক ছটাক লৌহ। তার সযত্নে মুছে দিয়ে রুড মানব অত্যন্ত ঠান্ডা স্বরে আওড়াল, আমি তোকে কিস করতে বলেছিলাম, কিন্তু তুই তো একেবারে লাভ বাইট দিয়ে দিলি। এবার আমি একটা দিই। আঁতকে ওঠে মাহি। তড়িঘড়ি করে দুই হাতে আগলে নেয় নিজের গাল দুটো। ভয়ে ভয়ে দুই পাশে মাথা নাড়িয়ে বলে, একদম না, মরে যাব আমি। মুগ্ধ কেবল ঠোঁট পিষে হাসল। একদৃষ্টে কিয়ৎক্ষণ দেখে গেল বোকা মেয়েটাকে। টিমটিমে হলদেটে আলোয় ডুবে আছে দোতলার একমাত্র রাজকীয় কামরাটি, যার চারিদিকে ছড়িয়ে আছে এক অদ্ভুত গুমোট বার্তাবরণ। সুবিশাল কামরা সংলগ্ন হাটখোলা বারান্দা। সেথায় মোটা দড়িতে দুই পাশ দিয়ে ঝুলে আছে একখানা প্রশস্ত কাঠের তক্তার দোলনা। মৃদু দুলুনিতে দুলছে দোলনাটা। তার নরম গদিতে উপুড় হয়ে পড়ে আছে নীরু। দূর থেকে দেখলে মনে হবে মেয়েটা বোধহয় ঘুমোচ্ছে। রাত বাড়ছে ক্রমশ। একজোড়া ব্যস্ত কদম ধূপধাপ পদধ্বনিতে ছুটে এলো নীরুর ঘরে। তার তন্ময় চোখজোড়া এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। বোধহয় খুঁজছে কিছু কিংবা কাউকে। তবে কাঙ্ক্ষিত মানুষটার দেখা না পেয়ে ব্যস্ত কদম জোড়ার মালিক পর মুহূর্তেই ছুটল ঘর লাগোয়া বারান্দায়। মুহূর্ত ব্যয়ে তার তন্ময় চোখজোড়া শান্ত হলো বুঝি। যেই দেখল অদূরের দোলনায় নড়চড়বিহীন দুলছে নীরু। ব্যস্ত কদম জোড়ার মালকিন ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তখনই। ধীরলয়ে এগোলেন দোলনার সন্নিকটে। তন্মধ্যে তার কর্ণকুহরে ভেসে এলো মেয়েটার ফ্যাচফ্যাচানোর শব্দ। ঠিক তখনই ব্যস্ত পা দুটো থমকে দাঁড়ালো মাঝপথে। কান খাড়া করে ফের শুনতে চাইল মেয়ের গুমোট কান্নার সুর। সহসা বুকটা ভারী হয়ে এলো থমকানো কদম জোড়ার মালকিন সুদীপা রায়ের।
কণ্ঠস্বর হয়ে গেল ভারী। তিনি ফের গতি টানলেন পায়ের। আনমনে এগোতে গিয়ে আচমকা পায়ের সনে আঘাত পেল মোমবাতির পিতলের স্ট্যান্ডটা। অমনি বেচারা নির্জীব স্ট্যান্ডটা কেমন বিকট শব্দ তুলে গড়িয়ে গেল সম্মুখে। এহেন হুটহাট শব্দে ভরকায় নীরু। তড়িঘড়ি করে নিজের কান্নাগুলো ওড়নার কোনা দিয়ে মুছে নেয় কোনো মতে। সুদীপাড়ায় বেশ দেখলেন মেয়ের কৌশল। ভগ্ন হৃদয়ে কদম বাড়িয়ে চুপচাপ এসে বসলেন মেয়ের পাশে। নীরু নড়ল না, না ঘুরল মায়ের দিকে। মুখটা বালিশের কোলে ডুবিয়ে রেখে হাঁ করে নিঃশ্বাস ফেলছে নিষ্পাপ রমণী। সুদীপাড়ায় সময় নিলেন না। ধীরলয়ে হাত বাড়িয়ে আলগোছে মেয়ের মাথায় রাখলেন। সিক্ত নয়নে মুচকি হেসে ভারী কণ্ঠে আওড়ালেন, শুভ জন্মদিন মা। এবারে ঘুরে তাকায় নীরু। লাল হয়ে যাওয়া চোখ দুটো মায়ের সিক্ত নজরে পড়তেই বুক মোচড় দিয়ে ওঠে জননীর। তবুও বাইরে থেকে নিজেকে যথাসম্ভব শক্ত রেখে ফের শুধালেন, ওঠ, তোর জন্য পায়েস এনেছি, ঘরে চল, নিজ হাতে খাইয়ে দিচ্ছি। সঙ্গে একটু বিষ দেবে? মেয়ের এহেন নির্লিপ্ত প্রত্যুত্তরে আকাশ ভেঙে পড়ল সুদীপা রায়ের মাথার উপর। চোখ দুটো কেমন বিস্ফোরিত তার। বিস্মিত কণ্ঠে হুট করেই বললেন, কী সব যাতা বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? ভঙ্গুর ভাবস্রোতে আহত হাসল নীরু। ধীরে সুস্থে উঠে বসল শোয়া ছেড়ে। মোটা কণ্ঠে প্রত্যুত্তর করল, মাথা ঠিক থাকলে 10 বছর বয়স থেকে বাবা মায়ের কথায় এক বেখেয়ালি পুরুষের অপেক্ষায় সিথি থোড়াই রাঙাতাম। কথা হারালেন সুদীপা রায়। নজর ঝুঁকে গেল আপনা আপনি। ওদিকে নীরু কেমন মুখ হাঁ করে তাকিয়ে আছে সিলিংয়ের পানে। নিঃশ্বাস নিতে সে কি কষ্ট তার। সুশ্রী গৌরবর্ণা মুখখানার কাঁদতে কাঁদতে বেহাল দশা। থেমে থেমে ফের বলল, আমি তো অধীরদাকে কখনো নিজের করে পেতে চাইনি মা। আমি তো কখনো চাইনি সে আমার হোক। আমি অভাগিত, জানতামও না ভালোবাসা কি। জানতাম না কার জন্য অপেক্ষা করছি। জানতাম না দীর্ঘ 8টা বছর যার নামে সিঁদুর পড়ছি সে ফিরে এসে আমার হবে না। কেন করলে এমনটা মা? কেন আমার পুতুল খেলার বয়সে আমায় স্বপ্ন দেখালে রাঙা বউ হবার? কেন মিথ্যে স্বপ্ন দেখালে জমিদার অধীর রায়ের অর্ধাঙ্গিনী হবার? সুদীপা রায়ের চোখ দুটো বেয়ে নিঃশব্দে টুপ টুপ করে গড়াচ্ছে নোনা জল। মেয়েও তো কাঁদছে ভীষণ। ভগ্নদশায় আচানক মায়ের কোলে আশ্রে পড়ে সদ্য অষ্টাদশে পা দেওয়া মানবিক এমন হাউমাউ জুড়ে আওড়ালো, তুমি আর বাবা বলেছিলে না মা, পিসি কেবল আমাকে অধীর দায়ের বউ বানাতে বলে গিয়েছিল। তুমি বলেছিলে না, অধীরদা পৃথিবী উল্টে গেলেও তার মায়ের কোনো কথা অমান্য করে না। তুমি না বলেছিলে অধীরদা আমায় ভালোবাসে। তুমি এও বলেছিলে অধীরদা নারী বিদ্বেষী। কিন্তু কোথায় মা? তার যে নারী লিপ্সা রয়েছে, প্রচুর লিপ্সা রয়েছে। নয়তো কোনো প্রকার বৈধ সম্পর্ক ছাড়া একটা মেয়ের সঙ্গে এভাবে একই ছাদের নিচে কি করে থাকে মানুষ? কি করে থাকে মা? কেন সে আমার হলো না? আমার অপেক্ষায় আদৌ কোনো খাত ছিল নাকি? সুদীপা রায় মেয়ের মাথায় হাত উঠালেন। ভেজা চোখ দুটো অন্য হাতের উল্টো পিঠে মুছে নিলেন নিঃশব্দে। কণ্ঠে ভারী দৃঢ়তা ঢেলে আওড়ালেন, ভালোর সাথে সংসার সকলে করতে জানে নীরু। তবে খারাপকে ভালো পথে নিয়ে এসে তাকে মানুষ বানিয়ে সংসার করাটা কজন পারে? তুই কি জানিস, তোর বাবাও একটা সময় এমনই ছিল। বিস্ময়ে লেপ্টে গেল নীরুর মুখাবয়বে। হতবাক চোখ দুটো আচানক ঠেকল মায়ের মুখ পানে। সুদীপা রায় ভেজা চোখে হাসলেন খানিক। 2 হাতে আলগোছে মুছে নিলেন মেয়ের সিক্ত চোখ দুটো। পরক্ষণে চুমু আঁকলেন মেয়ের কপালে। মেয়ের ললাটে ঠোঁট ছুঁয়ে রেখেই বলতে লাগলেন, কালো জগতে থাকলে চরিত্র কালো হবেই মা।
তবে সেই কালো চরিত্রকে পবিত্র করার সাধ্যি কেবল মনের মানুষেরই হয়। অধীর ছোট থেকেই একা একা মানুষ হয়েছে, নিজের মতো করে মানুষ হয়েছে ও। ছোটবেলাতেই হারিয়েছে নিজের মাকে। ওর মনে দয়ামায়া বলতে কিচ্ছু নেই, থাকবে কি করে বলতো? ওকে আদৌ কেউ বলেছে কোনটা ঠিক কোনটা বেঠিক? ও তো নিজের ইচ্ছের রাজা। তবে আমি জানি অধীরের মনে মায়া জন্মানোর কাজটা খুব একটা সহজ নয়। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে বল? তোর কি নিজের উপর বিশ্বাস নেই? বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপর? পলক ফেলল নীরু, তাকিয়ে রইল এক দৃষ্টে। সুদীপাড়ায় আলতো হাসলেন। মেয়ের ললাট হতে ঠোঁট সরিয়ে এনে ফের শুধালেন, তুই চেষ্টা করতে থাক মা, আজ তোকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি। অধীরের জীবনে একমাত্র নারী হিসেবে কেবল তুইই থাকবি। অন্যরা সময় এলে বাতাসের ঝোঁকের ন্যায় ঠিকই উড়ে যাবে। এজন্য আমার যা যা করতে হয় আমি তাই তাই করব। তুই কিচ্ছুটি চিন্তা করিস না। সকাল ৯টা বেজে ১২ মিনিট। বিছানার দুই পাশে হাত চেপে বসে আছে মাহি। গরমে অতিষ্ঠ সে, ঘেমে নিয়ে একাকার অবস্থা। রাত থেকে ঘরের এসিটার কী যে হলো, লাইটও জ্বলছে না ঠিক মতো। ঘরের প্রতিটা সুইচবোর্ডের সুইচ চেপে চেপে দেখেছে সে, কাজ করছে না একটাও। হাত পাখা নিয়ে যে বাতাস করবে তারও কোনো ইয়ত্তা নেই। মানবিক অস্থির এই পর্যায়ে। গরমে আর টিকতে না পেরে তখনই পা ছোটালো ওয়াশরুমে। দুয়ার আটকে গুটি গুটি কদমে এগোলো ওয়াশরুমের বেসিনের সন্নিকটে। সম্মুখেই একখানা ঝকঝকে আয়না, সেথায় দৃষ্টি ঠেকিয়ে রেখে ফসেট ঘোরায় মাহি। আনমনে পানির স্রোতে ডান হাতের ২-৩টে আঙুল চালাতেই চিৎকার বেরিয়ে আসে মানবীর কণ্ঠ ফুঁড়ে। বেসিনের ফসেট হতে বের হচ্ছে উত্তপ্ত পানি। হতবিহ্বলতায় মানবী তখনই ছিটকে সরে যায় ২ কদম পেছনে। জ্বলতে থাকা আঙুলগুলো সম্মুখে এনে তাক করতেই দেখে আঙুলগুলোয় কেমন ফোসকা পড়া অবস্থা হয়েছে তার। মাহি ফু দিচ্ছে অনবরত, কাঁপছে তার সর্বাঙ্গ। বেসিন থেকে এমন গরম পানি বের হচ্ছে কেন? সে তো গিজার অন করেনি। তাহলে? ভাবনায় বুঁদ মাহি। জ্বলতে থাকা আঙুলগুলো নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। অবচেতন মনটা তার হুট করেই মনে করালো রুড মানবের কথা। অমনি সকল ভাবনা চিন্তা কাঁধে নিয়ে মানবী ব্যস্ত কদমে পরপরই পা ছোটালো ঘরের বাইরে। ৩ তলার প্রশস্ত ৪ কোণা করিডোর। মাহির কক্ষের ঠিক বিপরীতমুখী কক্ষটা মুগ্ধর। বোকা মানবীর ব্যস্ত পদযুগল ততক্ষণে ছুটে এসেছে মুগ্ধর কক্ষের বাইরে। কক্ষের সুবিশাল কাঠের দরজাটা হালকা ভেজিয়ে রাখা। মাহি দোনামোনা করল খানিক, অন্তঃকোণে ভাবনার উদয় হলো। ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? পরপরই সপ্তদশী টের পেল হাতটা বড্ড জ্বলছে। এক্ষুনি অ্যান্টিসেপটিক না লাগালে অবস্থা আরও খারাপ হতে পারে। এহেন আশঙ্কায় দোনামোনা ভাবনার জলাঞ্জলি দিতে বাধ্য হলো মাহি। বাঁ হাতের আলতো ধাক্কা দরজার গায়ে বসাতেই দরজাটা কেমন নিঃশব্দে খুলে গেল খানিক। সপ্তদশী নজর ঠেকালো সম্মুখে। অমনি বিস্ময়ে চোখ দুটো কেমন গোল গোল হয়ে গেল তার। ঘর তো নয়, এ যেন পুরনো আমলের রাজাদের শোবার ঘর। যতদূর চোখ যাচ্ছে সব কিছু কেমন অ্যান্টিক শোপিসে মুড়িয়ে রাখা। ঘরের সিলিংয়েও কি সুন্দর কারুকাজ। মুগ্ধতায় নিজের ব্যথাগুলো খানিক ভুলে গেল সপ্তদশী। আনমনে পা রাখল কক্ষে। ঘুরে ঘুরে দেখতে লাগলো সব। ঘরটা যার ছিল মনে মনে তার রুচির প্রশংসা না করে থাকতে পারল না মাহি। অবাক নেত্রে ধীর লয়ে এগোলো সম্মুখে। অত বড় ঘরের ঠিক মাঝখানে একখানা বেড, সেথায় উবুর হয়ে শুয়ে আছে মুগ্ধ। অ্যাবেস্ট্রাক্ট ব্ল্যাকওয়ার্ক ট্যাটু শৈলীতে অঙ্কিত সুদর্শনের পেশিবহুল ইস্পাত দৃঢ় পিঠখানা উন্মুক্ত।
জানালার ফিনফিনে পর্দা ভেদ করে ছুটে আসা সামান্য রোদের ঝিলিক এসে আষ্টেপৃষ্ঠে ছুঁয়ে দিচ্ছে তার ফর্সা দেহ। কোমরের বড্ড নিচে স্থান পেয়েছে সফেদ রঙা মোটা ব্ল্যাঙ্কেটটা, ফলে স্পষ্ট দৃশ্যমান মেথিন পেটানো কোমরের ভি শেপের বাঁক। সেথায় বোধহয় গোটা গোটা রাশিয়ান হরফে ট্যাটু শৈলীতে কিছু একটা লিখে রাখা। সুদর্শনের দেহের এহেন নৈসর্গিক সৌন্দর্য অবলোকন হওয়া মাত্রই কণ্ঠায় খরা নামল মাহির। পা দুটোয় ভর করল অদ্ভুত অসারতা। সে ঢোক গিলল পরপর। মনের অজান্তেই এক অদৃশ্য ক্ষমতা বলে এগোলো বিছানার ধারে। মুগ্ধ মুখ ঘুরিয়ে রেখেছে ডান দিকে। মাথার নিচের বালিশটা কেমন দুই হাতে আষ্টেপৃষ্ঠে আটকে রেখেছে। মাহি নিঃশব্দে গিয়ে দাঁড়ালো সেথায়। চুপচাপ বেহায়ার ন্যায় দেখতে লাগলো সুদর্শনকে। সর্বদা হিংস্র গর্জনে কানের পর্দা ফাটিয়ে দেওয়া লোকটা এখন কতটা শান্ত। মায়ার জোরে তাকিয়ে থাকা দায় তার পানে। তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটো বোধহয় বেশ মানিয়েছে মুখটায়। ঠোঁটের কোণে পিয়ার্সিং করা। লোকটার কি ব্যথা হয় না এসবে? মাহি ভাবতে লাগলো নিজে নিজে। লোকটার ফর্সা মুখশ্রী সে কি জেল্লা, সে কি তার চেয়েও ফর্সা? বোকা মানবী কৌতূহলবশত ধীর লয়ে নিজের ডান হাতটা এগিয়ে এনে দাঁড় করালো মুগ্ধর অভিমুখে। পরখ করল নিজের জেল্লার সঙ্গে। তবে ফলাফল দেখে মুখটা ভারী গোমরা হলো মাহির। লোকটা তার চেয়েও ২-৩ শেড ফর্সা। কি একটা অবস্থা! ছেলেদের অত সৌন্দর্য দিয়ে কি হবে শুনি? বোকা শব্দদোষী গাল ফুলিয়ে চলে যাবার উদ্দেশ্যে পা ঘোরালো উল্টো পথে। একটা কদম বাড়ালো বোধহয়। অমনি পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে আচানক আঁকড়ে ধরল মাহির নরম কবজি সন্ধি। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। তরাক ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই যাবে, ঠিক তখনই কবজি সন্ধিতে টান পড়ল প্রবল। ঘটনার আকস্মিকতায় তখনই চোখ দুটো কুঁচকে নেয় মাহি। টানের রেশ কাটতেই নিজেকে আবিষ্কার করে কোনো এক শক্তপোক্ত বাঁধনে। মাহি চোখ বুজে রেখেও বেশ বুঝল নিজের অবস্থান। কিছুটা স্থির হয়ে নিঃশ্বাস ফেলতে গেলেই কষ্ট টের পেল সে। গায়ের উপর বুঝি বিশাল দুটো বটগাছ ফেলে দিয়েছে কেউ। নিঃশ্বাস আটকে যাবার উপক্রম বেচারির। এরই মধ্যে সে বেশ টের পেল তার সুদীর্ঘ কোমল কণ্ঠায় মুখ ডুবিয়েছে রুড মানব। টানছে জোরালো নিঃশ্বাস। নাক ঘষছে অনবরত। ঘুম জড়ানো মোটা কণ্ঠে অস্ফুটে আওড়ালো, গুড মর্নিং সিগনোরা। মুহূর্তেই বুকটা কেমন ধক করে উঠল মাহির। মুগ্ধর ঘুম জড়ানো বাক্যটুকু কেমন অমৃতবাণীর ন্যায় গুজল তার কর্ণকুহরে। সে বোধহয় অন্তকোণে নিজেকেই প্রশ্ন ছুড়ল, পুরুষ মানুষের ঘুম জড়ানো কণ্ঠ এত সুন্দর হয়? কই, সে তো আগে জানতো না এসব। মানবী ধীর লয়ে চোখ খুলল। ঘাটটা সামান্য বাঁকাতেই এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলো সে। চোখ দুটোর একদম সন্নিকটে সুদর্শনের মুখ। চোখ দুটো বুজে রেখেছে সে। নাক মুখ ডুবিয়ে রেখেছে মাহির মসৃণ কণ্ঠায়। মাহি অগত্যা প্রশ্ন ছুড়ল, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? মুগ্ধ কি হাসল? ঠোঁট জোড়ার প্রতিক্রিয়া দেখল না মাহি। তবে মসৃণ কপলে টের পেল মুগ্ধর রুক্ষ অধর যুগলের উষ্ণ পরশ। কর্ণকুহরে ভেসে এলো সেই মনোমুগ্ধকর কণ্ঠধ্বনি, তোর গা থেকে আমার ঘ্রাণ আসে, তাই বুঝলাম আমার অর্ধেক এসেছে। ক্ষুদ্র স্বীকারোক্তি, অথচ এইটুকু স্বীকারোক্তিতে বিমুগ্ধ হাসতে গিয়েও থমকে গেল মাহি। মস্তিষ্কে তখন হুট করেই বেজে উঠল রুড মানবের হিংস্রতার ক্রুদ্ধধ্বনি। সহসা চোখ দুটো বুজে নিয়ে অন্যত্র মুখ ঘোরায় মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধায়, হাত পা সরান বিস্ট, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কথাটা কেমন মাছি তাড়াবার ন্যায় উড়িয়ে দিল মুগ্ধ। মেয়েটাকে আরেকটু চেপে ধরল নিজের সঙ্গে। অস্ফুটে আওড়ালো, অভ্যেস করে নে। পারবো না, সরুন। তরাক চোখ দুটোর পর্দা সরালো মাফিয়া বিস্ট। কপাল গুছিয়ে তাকালো মেয়েটার পানে। এক মুহূর্তে কী যে হলো তার কে জানে। সে কেমন আচানক হাত পা ছাড়িয়ে আনলো মাহির উপর থেকে। পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, সরালাম। তারপর ছাড়া পেয়ে তখনই স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো রমণীর বুক চিরে। যত্রতত্র উঠে যাবার প্রয়াসে কোনো মতে শোয়া ছেড়ে খানিকটা উঁচু হতেই রুডমানব ঘটালো আরেক কাণ্ড। চোখের পলকে তুলোর ন্যায় হালকা মানবীকে নিজের শক্তপোক্ত দুই হাতের কারিশমায় উঠিয়ে আনে নিজের কোলে। ঘটনা প্রবাহের আকস্মিকতায় বেফুলার ন্যায় ভাব ধরে মাহি। খানিকটা স্থির হয়ে নিজেকে আবিষ্কার করে রুডমানবের উপরে। তাও কি সে কি বেগতিক দশায়। লজ্জায় লাল হয়ে গেল মাহি। তড়িঘড়ি করে মুগ্ধর কোলের উপর থেকে নামতে চাইলেই বাদসাধে মুগ্ধ। এক হাতের বলিষ্ঠ চাপায় আঁকড়ে ধরে সপ্তদশীর মেদহীন বাঁকানো কোমর। নির্মাংসের অধর কামড়ে কেমন ভ্রুচিয়ে সতর্কবাণী ছুড়ল, হটি, ডোন্ট মুভ, নয়তো বন্দুক ছাড়া ফায়ার করতে খুব একটা সময় নিব না আমি। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মাহির। জড়সড় ভাব ধরল তৎক্ষণাৎ। মুগ্ধ ঠোঁট পিষে হাসল তা দেখে। কোনোরূপ বলা কওয়া ছাড়া হুট করেই অন্য হাতটা খানিক ঘুরিয়ে এনে আলগোছে ঠেকালো নিজের মাথার নিচে। পরক্ষণেই নিজের জিম করা বলিষ্ঠ দেহখানা এক প্রকার টান টান করে নিয়ে আচানক মাংসল বক্ষ পেশিদ্বয়ের বিন্যস্ত ছন্দ বাড়ালো বেয়াদব লোক। মেয়েটাকে দেখিয়ে দেখিয়ে উঁচু বক্ষপেশির ছন্দ বাড়াচ্ছে সময়ের তালে তালে। আর দৃষ্টে তা পরখ করতেই লজ্জায় মরিমরি অবস্থা মাহির। গাল দুটোয় লালাভ আবরণ লেপটে গেলেও কণ্ঠে নামল ঝাঁজ। কথায় কথায় বডি শো না করে কথা বলতে পারেন না আপনি, তাই না বেহায়া লোক। ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। চাপ বাড়ল রমণীর বাঁকানো কোমরে ঠেকিয়ে রাখা হাতের। তীক্ষ্ণ স্বরে আওড়ালো, প্রশ্ন করলি না উত্তর দিলি। মাহি বেশ বুঝল লোকটা নিজের কথা দিয়ে আবারও গুলিয়ে ফেলতে চাইছে তাকে। তাই তো মানবী তেজ বাড়ালো কণ্ঠে, এসব রূপ যৌবনের বড়াই আর কতদিন করবেন নির্লজ্জ লোক। পার্সোনাল একটা ফুটবল টিম বানানো অবধি। মুগ্ধর পরপর নির্লিপ্ত প্রত্যুত্তর। তা কর্ণকুহরে পৌঁছাতেই বোকা মানবী বিস্ময়ে চোখ তুলল। বিস্ময়াবিষ্ট কণ্ঠে শুধালো, মাফিয়া হয়েও আপনি ফুটবলে ইন্টারেস্টেড। তিক্ততায় গাল বাঁকায় মুগ্ধ। আচানক ডান হাতে মাহির উরু বরাবর খানিক হাত বুলিয়ে ভাবলেশহীন কায়দায় আওড়ালো, আমি কেবল তোর উপর ইন্টারেস্টেড। নেহায়েত পিচ্চি বলে এখনও ছাড় পাচ্ছিস, নয়তো এতদিনে 2-4টা অন দ্য ওয়ে থাকত। ফের মুগ্ধর ডাবল মিনিং বাক্যালাপে অতিষ্ঠ মাহি। মুখ কুঁচকে বলে ওঠে, ছি। শব্দটুকু জিভ খসানোর ফুরসত পেল না বোধহয়। তার আগেই রুডমানবের শক্তপোক্ত হাত কেমন খামচে ধরল বোকা মানবীর গলার কাছের জামার একাংশ। অতপর এক হ্যাচকা টানে সপ্তদশীকে নিজের উপর ঝুঁকিয়ে আনে মুগ্ধ। মাহি হতবম্ব। বিস্ফোরিত দৃষ্টিতে মুগ্ধর পানে তাকিয়ে থেকে আমতা আমতা করে শুধালো, খবরদার অসভ্য লোক, সকাল সকাল আপনার এসব লুচুগুড়ি আমার সামনে দেখাবেন না, ছাড়ুন আমায়। শুনলেন না অভদ্র লোক। উল্টো নিজের বলিষ্ঠ বা হাতের হ্যাচকা টানে ফের আটকে নিল রমণীর মেদহীন বাঁকানো কোমর। অন্য হাতে মেয়েটার জামার একাংশ আঁকড়ে রেখে চোখ রাখল রমণীর তীর করে কাঁপতে থাকা অধর যুগলের পানে। ধীরলয়ে ফিসফিসিয়ে আওড়ালো, লুচুর কাছে লুচুগিরি ছাড়া অন্য কিছু আশা করা যায় না সিগনোরা। সো জাস্ট ফাক অফ দিস বুলশিট। একবার চলবে নাকি বলতো।
তড়িৎ মুখ কুচকায় মাহি। বলিষ্ঠ পুরুষের শক্তপোক্ত হাতে রুষ্ট বাঁধন হতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত থেকে পরপরই সে ঝাঁঝিয়ে শুধালো, অসভ্য বেয়াদব লোক, কোন দুঃখে যেখানে এলাম আমি, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর যদি কখনো এসেছি আমি। যুবক বাঁকা হাসল। ধারালো দাঁতের রুষ্ট ছোঁয়ায় এক মুহূর্তের জন্য কামড় বসালো মাহির তুলতুলে নিম্নাংশের ওষ্ঠে। অমনি বিষিয়ে ওঠে মাহির সর্বাঙ্গ। অতিষ্ঠ মানবী দাঁত খিচে অধর নাড়াবে তার পূর্বেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর হাসকি স্বর। নো প্রবলেম চাশমিশ, নেক্সট টাইম থেকে তোর আর কষ্ট করে আসতে হবে না, আমি আছি তো। আমি না হয় চলে যাব যখন তখন। মুগ্ধর হাতের স্পর্শ বেপরোয়া হচ্ছে ক্রমশ। গড়িয়ে উঠছে সপ্তদশীর ধনুকের ন্যায় বাঁকানো পিঠ বেগ। এহেন হুটহাট স্পর্শে কুপোকাত মাহি। নড়বড়ে কণ্ঠস্বরে কোনো মতে আওড়াতে উদ্যত হল, আপনি। বোকা মানবীর কথাটা পূরণ হবার ফুরসত পেল না বোধহয়। তন্মধ্যে ঘরের হাঁ করে খুলে রাখা দোরের কাছ থেকে ধেয়ে এলো এক মধ্যবয়সী নাক সিটকানো অতি কর্কশ কণ্ঠ। ছ্যা ছ্যা, সকাল সকাল কী সব নির্লজ্জতা দেখতে হচ্ছে গো মনা। বলি ঘরের দোর আটকে যা ইচ্ছে তাই করা যায় না, নাকি নিজেদের নোংরামো অন্যদের না দেখিয়ে শান্তি হচ্ছে না। পরাগ পিঠ শটান হলো মাহির। ঘাড় বাঁকাবে তার পূর্বেই দরজার পানে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে বাজখাই কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল, বাড়িতে জায়গার অভাব পড়েছে আপনার মতো পাড়ার কুচুটে মহিলার। আমার ঘরে কি করব না করব, ওপেনলি করব না আটকে করব, তা বলার আপনি কোন ভেড়ার বাল। যাক, কষ্ট করে এসেছেন যখন, কাছে আসেন। আমি এখন ফুল মুডে আছি। আপনার সামনেই না হয় রঙ্গলীলাটা শুরু করি। এতে অনেক কিছু লাইভে শিখতে পারবেন আপনি। বুড়ো বয়সে কাজে দেবে, অ্যাটলিস্ট ভীমরতি বাড়বে।